নীল পাহাড়ের গা ঘেঁষে বয়ে যাচ্ছে ঘুমতি নদী। টলটলে ফটিক ফোটা জল তলা অবধি স্পষ্ট নজরে পড়ে। সেই ঘুমতি নদীর তীরে ঘন বেতস ঝোপ। সেই বেতস ঝোপের ধারে ঘর বেঁধে থাকে এক হাড় জিরজিরে বুড়ো। বয়সের ভারে কোলকুজো চেহারা, সোজা হয়ে দাঁড়াতে পারে না। চুলদাড়ি সব সাদা, চোখের ভ্রু পর্যন্ত সাদা। সেই বুড়ো একা ঘুমতির তীরে ঘুরে বেড়ায় আর ফল পাকড় কুড়িয়ে দিন কাটায়। বনের পাকা ফল খেয়ে বুড়োর শরীরের রং ধবধবে পাকা আমের মতো। অন্ধকারেও যেন তার শরীর দপদপ করে জ্বলে। বুড়ো সেদিনও রোজকার মতো বেরিয়েছে ফল কুড়োতে, এ গাছ থেকে সে গাছের তলায়, এমনি করে বনের মধ্যে ঘুরছে। হঠাৎ কে যেন পেছন থেকে ডেকে উঠল, "অ ঠাকুরদা, চললে কোথায়?" বুড়ো তো চমকে উঠে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কাউকে দেখতে না পেয়ে চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো। এমন সময় আবার সেই গলার স্বর, স্পষ্ট মানুষের গলার স্বর, "এই যে গো, আমি এখানে ঠাকুরদা।" শব্দ লক্ষ্য করে বুড়ো তাকিয়ে দেখে কতকগুলো ঝরা পাতার মাঝখানে এক বিশদ মাপের একটি মানুষ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দিব্যি ফিক করে হাসছে। বুড়ো অবাক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে দেখল এক বিশদ মানুষটিকে। তারপর পায়ে পায়ে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। সেই এক বিশদ মানুষটার পা সমান লম্বা দাড়ি, কোকড়ানো গোপজোড়া দুপাশের কানের ওপর তোলা। বুড়ো অবাক হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর বলল, "তুমি কে ভায়া? এতক্ষণে ঠাহর হলো? আমি কে দেখতে পাচ্ছ না? আধহাত মানুষের একজন।" "আধহাত মানুষ? সে আবার কারা? আমাকে আগে তুলে নাও, তারপরই বুঝতে পারবে আমি কে।" বুড়ো মজা পেল। খানিকটা যেন কয়গুণ নিচু হয়ে হাত বাড়িয়ে আধহাত মানুষটাকে তুলে নিল হাতের ওপর। বুড়োর রকম সকম দেখে আধহাত মানুষটা বলল, "তুমি কেন ভয় পাচ্ছ? ভয় কিসের? আমিও তোমার মতো মানুষ, তবে আকারে ছোট। কিন্তু ক্ষমতা নাই বলে আমায় কিছু কম ভেবো না।" বুড়ো বলল, "না না, ভয় পাবো কেন? কিন্তু তুমি বাপু এখানে এলে কি করে? থাকতে কোথায়?" আধহাত মানুষটা হেসে বলল, "আমি তো এখানেই থাকি গো। এই যে গাছটা দেখছো, এর কোটরেই থাকি। আজ একটা বাজ পাখি এসে বসেছিল গাছের ডালে। সেই সময় আমি বসেছিলাম ডালটার ওপরে পা ঝুলিয়ে। আচমকা সপাং করে পড়ে গেলাম নিচে। তুমি বাবু আমাকে কোটরে তুলে নিয়ে যাও, তাহলেই হবে।" বুড়ো একগাল হেসে বলল, "অ, এই কথা। কিন্তু তোমার সঙ্গে লোকজন সব কোথায়? একাই থাকতে নাকি বাপু?" "একা থাকবো কেন? এই যে গাছ দেখছো, এর ভেতরে লম্বা সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গ পথ দিয়ে মাটির তলায় গর্ত করে আমরা আমাদের রাজ্যপাট চালাচ্ছি। সেখানেই তো থাকে আমাদের সকলে। আমরা কখনো মাটির ওপরে উঠে তো আসি না। কখনো কখনো গাছের ডালে উঠে এসে চারিদিকটা তাকিয়ে দেখি।" বুড়ো বলল, "ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, না এলে কি করতে?" "কি আবার করতাম? খানিকক্ষণ গাছতলায় বসে থাকতে হতো আর কি। পরে কেউ টের পেয়ে গিয়ে আমাদের কেউ না কেউ দড়ি ঝুলিয়ে দিয়ে আমাকে তুলে নিয়ে যেত।" বুড়ো হাতের তেলোতে আধহাত মানুষটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খানিকক্ষণ দেখল। তারপর বলল, "তোমার যা দাড়ি দেখছি, এ যে আমার থেকেও লম্বা হবে। বয়সের কিছু হিসেব জানো?" "জানবো না কেন? আমার এখন 7-20 বছর চলছে।
7-20 বার? মানে 152 বছর? বলো কি? বুড়ো বিস্ময়ে হাঁ হয়ে রইল যেন। ভুল কিছু বলছি না গো, আমাদের হিসেবে কোনো ভুল হয় না। যাকে মরুকে। তুমি বাপু আমাকে এখন গাছের ওপরে তুলে দাও দেখি। বুড়ো হাতকে ধীরে ধীরে তুলে গাছের একটা ডালে বসিয়ে দিল। তারপর বুড়োকে বলল, দেখো বাপু, তুমি আমার অনেক উপকার করলে, তোমার একটা উপকার আমার তো করা দরকার। তুমি কি চাও বলো। বুড়ো বিষণ্ণ হাসি হেসে বলল, বাবা, তুমি এমন ভাবে কথা বলছো যেন দেবতা বর দিতে চাইছে। কি দেবার ক্ষমতা আছে তোমার? হাত বামন হেসে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? বেশ, বলো দেখি চিন্তা ভাবনা করে, কি হলে তোমার অভাব মেটে। বুড়ো এবার কি ভেবে দাড়িতে হাত বুলিয়ে বলল, বেশ, তবে 2 বার চাইব। প্রথমবারে তোমার ক্ষমতা দেখব, পরের বারে আসল জিনিস। ও, তুমি আমাকে পরীক্ষা করবে? বেশ, তাই হবে। তখন বুড়ো বলল, তুমি জানো কিনা জানি না, এই যে জঙ্গলে পাহাড় দেখছো, এক সময়ে এখানে ছিল আমার রাজত্ব। আমার রাজপ্রাসাদী হয়ে গেছে ওই পাহাড়। মানুষগুলোর কোনো হদিস জানি না, কেবল নদীটি বদলায়নি। কিন্তু নদীর ধার ঘেঁষে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইসব জায়গা ছিল মানুষের বসতি, ঘর বাড়ি, বাজার হাট, সব কিছু। বলতে বলতে বুড়ো খানিক থামল। সেই সময় হাত বামন বলল, অত কথা তো জানতাম না। তা তোমার রাজ্যের এমন হাল হলো কি করে? বুড়ো বলল, সে অনেকদিন আগের কথা। আমি তখন সবে যুবরাজ হয়েছি। বাবা রাজ্য শাসন করছেন। কি যে হলো জানি না। একদিন বাবা শিকারে গিয়ে একটা সাদা ঘোড়া কোথা থেকে নিয়ে এলেন। সেই সাদা ঘোড়া যে আসলে ছিল এক ছদ্মবেশী দানব, তা কেউ জানত না। সেটা আস্তাবলে ঠাঁই নেবার পর মাসখানেক সময়ও নেয়নি। গোটা রাজ্যের মানুষজন, গরু ছাগল সব লোপাট হতে আরম্ভ করলো। তারপর কি হলো? তারপর আর কি, কেউ কিছু বুঝতে পারল না। দেখতে দেখতে গোটা রাজ্যটাই বদলে গেল। রাতারাতি যেন হাওয়ায় মিশে গেল। আর রাজবাড়িটা, বিশাল সেই 7 মহলা, চক মেলানো বাড়ি, সিংহ দরজা, সব হয়ে গেল পাহাড়। তুমি তখন কি করছিলে? আমি কদিনের জন্য মামার বাড়িতে গিয়েছিলাম, তাই রক্ষা পেয়ে গিয়েছিলাম। ফিরে এসে রাজ্য, রাজধানী, বাবা কেউ নাই। আপনার জন, প্রজাদের কাউকেই পেলাম না। এসে দাঁড়ালাম এক অঘোর জঙ্গলে। সেই থেকে এখানেই পড়ে আছি। মামারা অনেকবার নিতে এসেছিল, কিন্তু যাইনি। কি তাজ্জব কাণ্ড রে বাবা! এবারে তুমি আমাকে বলো, সেই সাদা ঘোড়া আসার পর এমন সব ওলটপালট হলো কি করে? হাত বামন হেসে বলল, বেশ, আমার বলবার কি আছে, তুমি নিজেই এবারে দেখে নাও দেখি। মাটি থেকে কুড়িয়ে একটা শুকনো পাতা দাও তো আমার হাতে। বুড়ো মাটি থেকে কুড়িয়ে একটা ঝরা পাতা বামনের হাতে তুলে দিল। হাত বামন পাতাটার মাঝখান বরাবর একটা ফুটো করে বিড়বিড় করে কি মন্ত্র পাঠ করলো। তারপর পাতাটা বুড়োর হাতে দিয়ে বলল, নাও, এই ফুটো দিয়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে বলো দেখি কি দেখতে পাও। বুড়ো পাতাটা হাতে নিয়ে এক চোখ বুজে অন্য চোখ ফুটোতে রেখে পাহাড়ের দিকে তাকিয়েই যেন আর্তনাদ করে উঠল। বামন বলল, কি হলো? কি দেখছো? বুড়ো তেমনই পাতাটা চোখে লাগিয়ে রেখেই বলল, এসব কি দেখছি? সর্বনাশ! পাহাড়টার তলায় আমাদের প্রাসাদটা যে তেমনই হুবহু রয়ে গেছে।
আর তার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে বিকট সব রাক্ষস আর দৈত্য। হ্যাঁ, তবেই বোঝো এই রাক্ষস আর দৈত্যরাই সব দখল করে রয়েছে। কিন্তু কিন্তু মানুষজন তো কোথাও নজর পড়ছে না। ওমা, একটা সর্দার রাক্ষসও যে দেখতে পাচ্ছি। রাজাই হবে নাকি এদের? সে খেতে বসেছে সব জন্তু জানোয়ারের মাংস যে। কি করবে বলো? মানুষ তো সব শেষ, এখন জঙ্গলের প্রাণী খেয়েই থাকে। যাকে দেখছো খেতে বসেছে সে ওদের রাজাই বটে। ওই বেটাই সাদা ঘোড়া সেজে তোমার বাবাকে ভুলিয়ে তোমাদের আস্তাবলে ঢুকেছিল, পরে দলবল নিয়ে দিনে দিনে সব নিকেশ করেছে। বামন বন্ধু, তোমার ক্ষমতা আমি অবিশ্বাস করেছিলাম, আমাকে ক্ষমা করো। যা তুমি দেখালে তাতে মন আজ স্থির থাকছে না। এবারে একটা কিছু যে করা দরকার। বলো না, তুমি কি করতে চাও? আর একটা বর তো তুমি পাবেই। বামন হাসতে লাগলো এই কথা বলে। দূরের পাহাড়টার দিকে তাকিয়ে বুড়ো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলল, আমার পৈতৃক রাজ্য ফিরে পেতে হবে, তুমি তার ব্যবস্থা করে দাও। বামন বলল, তার ব্যবস্থা করা তো খুবই সোজা গো, তুমি একটা কাজ করো। বুড়ো আগ্রহ নিয়ে বামনের দিকে তাকিয়ে বলল, কি কাজ বলো? আমি যেন রাজ্যপাট, প্রজা, ধন সম্পদ সব ফিরে পেতে পারি। সবই পাবে যদি রাক্ষসদের ওই রাজাকে মারতে পারে। আর 7 ফোঁটা রক্ত গুনে গুনে মাটিতে ফেলতে পারলে সঙ্গে সঙ্গে ওই রাক্ষস আর দৈত্যের দল ধ্বংস হবে। আগেকার যেখানে যা ছিল সব কিছু যেমনকার তেমনই ফিরে পাবে। রাক্ষসের রাজাকে মারবো কি করে? ওই পাহাড়ের ভেতরে ঢুকবো কি করে আমি? সে পথ তো আমি বলে দিচ্ছি, তুমি কেবল সাহস করে আমার কথা মতো কাজটা করো। বুড়ো বলল, দেখো বাবু, করতে আমি সবকিছুই পারবো, তবে বয়স তো হয়েছে, তাই একটু ভাবছি। আধহাত বামন হেসে বলল, তা তোমার অসুবিধা তেমন কিছু হবে না। পাহাড়ের তলায় ঢুকেই দেখতে পাবে প্রাসাদের সামনে একটা সাদা ঘোড়ার পাথরের মূর্তি। ওই মূর্তিটাতেই যত রাক্ষস আর দানবের জীবন রয়েছে লুকোনো। কিন্তু পাহাড়ের তলায় ঢুকবো কি করে? কেন? তোমার হাতে যে পাতাটা রয়েছে তা চোখের সামনে ধরলেই সোজা পথ দেখতে পাবে। তারপর ঘোড়ার মূর্তির সামনে হাজির হবে। সেই মূর্তির 7 হাতের মধ্যে কেউ হাজির হলেই রাক্ষসরা টের পেয়ে যায়। তাই বলছি, তোমাকে সাবধান থাকতে হবে। কিন্তু হাতে কোনো অস্ত্র না নিয়ে? অস্ত্র নিয়ে যাবে? পাবো কোথায়? আমি রয়েছি কেন, এই নাও। বলে আধহাত বামন তার ঝোলানো জোব্বার পকেটে হাত ঢুকিয়ে কি একটা বার করে আনলো। তারপর বুড়োর দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা ধরো। বুড়ো হাত বাড়িয়ে দেখে একটা খুদে সেপটি পিন। 2 আঙুলে সেটাকে ধরে বুড়ো বলল, এই তোমার অস্ত্র? রসিকতা করছো তুমি আমার সাথে? এ দিয়ে কখনো রাক্ষস মারা যায়? বামন বলল, শোনোই না আমার কথা। সেই পাথরের ঘোড়ার সামনে দাঁড়িয়ে রাক্ষসের দল রই রই করে তেড়ে আসার আগেই এই সেপটি পিন দিয়ে নিজের গায়ে 7টা খোঁচা দেবে। 7 খোঁচায় 7 ফোঁটা রক্ত মাটিতে ফেলতে পারলে তোমার কাজ শেষ। এটুকু পারবে না? বুড়ো বলল, আমি বুড়ো হয়েছি বটে, তবে শরীরে তো রাজার রক্ত বইছে। নিজের রাজ্য উদ্ধারের জন্য এই সামান্য ঝুঁকি নিতে আমার বুক কাঁপবে না। তোমার কথা যদি সত্য হয় তাহলে ঠিক আমি শত্রু দমন করে নিজের রাজ্য ফিরে পাব। বুড়ো সেপটি পিনটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে আবার বলল, তাহলে এবারে কি করব বলো? আধহাত বামন বলল, আর কি করবে? আমার ফিরে যাবার সময় হলো। তোমাকে যা দেবার দিয়ে দিয়েছি, এবারে কাজ হাসিল করো। আর তোমার সঙ্গে আমার এই শেষ দেখা।
বলতে বলতে বামন তরতর করে গাছ বেয়ে পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বুড়ো, যে নাকি এই নদী ধারের ধনে জনে জমজমাট রাজ্যের যুবরাজ ছিল, একদিন সে এক হাতে গাছের ফুটো করা পাতাটা এক চোখের উপর ধরে পাহাড়ের ভেতরে ঢুকবার পথ দেখা যায় কিনা খুঁজে দেখতে লাগলো। সে দেখল পাহাড়ের তলায় চাপা পড়া রাজবাড়ির ফটক থেকে একটা শান বাঁধানো পথ বেরিয়ে একে বেঁকে বাইরের একটা গুহার ভেতরে এসে ঢুকেছে। গুহাটা আবার বাইরে থেকে দেখাও যাচ্ছে। বুড়ো যুবরাজ বুঝতে পারল এই গুহার ভেতরে ঢুকলেই রাজবাড়িতে ঢোকার রাস্তা পাওয়া যাবে। সে চোখের ওপর থেকে পাতাটা সরিয়ে হনহন করে হাঁটতে আরম্ভ করলো। সেই গুহার বিশাল হাঁ, মুখের সামনেই একটা বেতস ঝোপ, বেতস কাঁটা যেন লকলক করে তাকিয়ে আছে। বুড়ো যুবরাজ ঘাবড়ালো না। সেই বেতস ঝোপের কাছে গিয়ে ধীরে ধীরে পাতা সরিয়ে কাঁটা এড়িয়ে এগুতে লাগলো। এত সাবধানে থেকেও কাঁটার খোঁচা কিছু তার কম লাগলো না শরীরে। কয়েক জায়গায় এমন ভাবে ছেড়ে গেল যে টসটস করে রক্ত ঝরে পড়তে লাগলো। বুড়ো গ্রাহ্য করল না তার যন্ত্রণা। পৈতৃক রাজ্য উদ্ধারের স্বপ্নে সে তখন মরিয়া। ক্রমে কাঁটা ঝোপ পার হয়ে গুহার মুখের ভেতরে গিয়ে দাঁড়ালো। অমনি যেন কিসের জোর ধাক্কা লাগলো তার মাথার পেছনটা। চমকে উঠে আর একটু হলেই কাত হয়ে পাথরের উপর পড়ে চৌচির হতো বুড়ো যুবরাজের মাথাটা। সামলে উঠে ভালো করে তাকিয়ে দেখল মাথার ওপর বিশাল এক বাদুড় পাক খাচ্ছে থেকে থেকে। বুড়ো বুঝতে পারল এর ডানার ঝাপটাই আচমকা লেগেছিল তার মাথায়। বাদুড়টা আরো দু চারবার পাক খেতে খেতে মাথায় ঝাপটা দেবার চেষ্টা করল, কিন্তু বুড়ো যুবরাজ সাবধান ছিল বলে ঝাপটা সহজে এড়িয়ে যেতে পারল। গুহার ভেতরটা অন্ধকার। বাইরে থেকে দেখলে বুকের ভেতরে ভয় গুড়গুড় করে। বুড়ো যুবরাজ সেফটি পিনটায় ছুচলো ডগাটা উঁচিয়ে ধরে এক পা দু পা করে অন্ধকারের মধ্যে এগুতে লাগল। গুহার দেয়াল ধরে ধরে বেশ কিছুটা এগুবার পর গুহাটা শেষ হয়ে গেল। আর দেখা গেল একটা শান বাঁধানো প্রশস্ত পথ একে বেঁকে এগিয়ে গেছে সামনে। এখানে আর অন্ধকার নেই, দিনের আলোর মতো সব পরিষ্কার দেখা যাচ্ছে। বুড়ো যুবরাজের বুকের ভেতরে রক্ত টকবক করতে লাগলো। ওই তো সামনে দেখা যাচ্ছে তার ছেলেবেলার রাজপ্রাসাদ, যে প্রাসাদে সে জন্মেছিল, বড় হয়েছিল আর ঘোড়ায় চেপে কতবার এই পথ ধরে যাতায়াত করেছে। আর আজ সেই রাজপুরী মানুষ শূন্য, ভয়ঙ্কর এক রাক্ষসপুরী। বুড়ো যুবরাজ দীর্ঘশ্বাস চেপে রাজপথ ধরে হনহন করে এগুতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলো ফটকের সামনে, সেই শ্বেত পাথরের ঘোড়ার মূর্তির সামনে। আধ হাত বামন যেমন যেমন বলেছিল হুবহু মিলে যাচ্ছে। মূর্তিটার 7 হাতের বাইরে দাঁড়িয়ে একবার চারপাশে তাকিয়ে দেখল কেউ তাকে লক্ষ্য করছে কিনা। মানুষ বলে কথা, রাক্ষসের চোখে পড়লে কি আর রক্ষা রাখবে? তবু ভরসা। সেফটি পিনটা তার হাতে ধরা রয়েছে, আর পাথরের ঘোড়াটাও 7 হাতের মধ্যেই। বুড়ো যুবরাজ বাম হাতের বাহু সামনে এগিয়ে ধরল, আর ডান হাতের বুড়ো আঙুলে ও তর্জনী দিয়ে চেপে ধরল সেফটি পিনের ছুচলো ডগাটা। তারপর একদমে লাফিয়ে পড়ল মূর্তিটার গা ঘেঁষে, আর পলকের মধ্যে বাম হাতের বাহুতে পটাপট ফুটিয়ে দিল সেফটি পিনের ডগা। বারবার বারবার 7 বার, আর প্রতিবারেই এক ফোঁটা করে রক্ত ঝরে পড়ল মাটির ওপরে। আর ওদিকে শুরু হয়ে গেল মার মার কাট কাট শব্দ, হালুম হালুম গর্জন, আর মলাম মলাম আর্তনাদ। হাজারে হাজারে রাক্ষস আর দানব চারিদিক থেকে ছুটে আসতে আসতে বুক চেপে ধরে মাটিতে বসে পড়ে দেখতে দেখতে পাথর হয়ে গেল। বুড়ো যুবরাজ দেখল রাক্ষসদের যেই রাজাকে সে পাতার ফাঁক দিয়ে দেখেছিল তোফা আরামে বসে নানান পশুর মাংস খাচ্ছে,
সেই রাজা গড়িয়ে গড়িয়ে পাথরের ঘোড়ার দিকে এগিয়ে আসছে। সেই অবস্থায় বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না, টাল খেয়ে পড়ে যাচ্ছে। বুড়ো যুবরাজ ছুটে গিয়ে সেফটি পিন পটাপট তার গায়ে বসিয়ে দিল 7 বার, আর প্রতিবারেই 1 ফোঁটা করে রক্ত মাটিতে গড়িয়ে পড়ল। দেখতে দেখতে রাক্ষসটা একটা বড় পাথরের চাই হয়ে পথের ওপর পড়ে রইল। আর বুড়ো যুবরাজ অবাক হয়ে দেখল, গোটা রাজ্য জেগে উঠেছে, রাজপথ মানুষে মানুষে জমজমাট। পাহাড় অদৃশ্য হয়ে স্পষ্ট সে দেখতে পাচ্ছে দূরের গাছপালা, ঘরবাড়ি। সামনের রাজপুরীর ভেতরে মানুষের চলাচল আরও আশ্চর্য। বুড়ো যুবরাজ আর বুড়ো নেই। যেই বয়সে সে সবকিছু হারিয়েছিল, আবার তার সেই বয়সটা সে ফিরে পেয়েছে। তার শরীরে যুবরাজের পোশাক। যুবরাজ ধীরে ধীরে রাজবাড়ির দিকে এগুলো।